বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আজকে আমরা কর কমিশনারের কার্যালয় ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট এর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন, পেমেন্ট পদ্ধতি এবং প্রশ্ন নিয়ে গবেষণা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন প্রথমে আমরা দেখে নিই সার্কুলার। এটি হচ্ছে কর কমিশনারের কার্যালয় ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট এর যে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটি হচ্ছে অস্থায়ী ভিত্তিতে এখানে আপনাকে জনবল নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে হবেন। এখানে 13 থেকে 20 নম্বর গেটে তারা জনবল নিয়োগ দেবে। আমরা যদি নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার, পদের নাম, পদসংখ্যা, প্রয়োজনীয় যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এখানে দেওয়া আছে এবং যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রথম যেটি পদ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড হচ্ছে 13 গ্রেডের এবং পদসংখ্যা হচ্ছে এখানে 3টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে 25 এবং ইংরেজিতে 30 এবং অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সেক্ষেত্রে আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। এবং 2 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে প্রধান সহকারী। গ্রেড হচ্ছে আপনাদের 13 গ্রেডের, পদসংখ্যা হচ্ছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে স্নাতক বা সমান কমপ্লিট করতে হবে। এছাড়াও কম্পিউটারের যে বেসিক ট্রেনিং 6 মাস বা 1 বছর সেটা আপনার থাকতে হবে। এছাড়াও আপনার ওয়ার্ড প্রসেসিং, মেইলিং, ফ্যাক্সিং সহ এই সকল পরিচালনা করার দক্ষতা আপনার থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি প্রধান সহকারীতে আবেদন করতে পারবেন। 3 নাম্বার পদটি হচ্ছে উচ্চমান সহকারী। এখানে গ্রেড হচ্ছে 14 গ্রেডের। এখানে পদসংখ্যা হচ্ছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমান ডিগ্রি আপনাকে থাকতে হবে। এছাড়াও আপনাকে কম্পিউটার যে বেসিক ট্রেনিং 6 মাস বা 1 বছর সেটা থাকতে হবে এবং আপনাকে ওয়ার্ড প্রসেসিং, মেইলিং, ফ্যাক্সিং ইত্যাদি পাঠানোর দক্ষতা থাকতে হবে। এবং 4 নাম্বার পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড হচ্ছে আপনাদের 14 গ্রেডের, পদসংখ্যা হচ্ছে এখানে 11টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম আমাকে স্নাতক ডিগ্রিও কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনার জিপিএ থাকতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমমান। দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ বলতে মূলত 2.25 থেকে 2.99 পর্যন্ত এই পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণী হিসেবে বিবেচনা করা হয়। এরপরে আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, আপনার টাইপিং স্পিড থাকতে হবে 60 লিপির যে টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে 45 এবং ইংরেজিতে 70 এবং আপনার যেটা কম্পিউটার টাইপিং স্পিড সেটা থাকতে হবে ইংরেজিতে 25, 30 এবং বাংলাতে 25 থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আবেদন করতে পারবেন। 5 নাম্বার পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে গ্রেড হচ্ছে 16 গ্রেডের, পদসংখ্যা 3টি। এখানে আপনি এইচএসসি পাশ করলে কিন্তু এখানে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনার রেজাল্ট থাকতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ। দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ বলতে মূলত 3 পয়েন্ট থেকে 3.99 পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় বিভাগ হিসেবে কাউন্ট করা হয়। এছাড়াও আপনার যে কম্পিউটার তো লাগবেই, আপনার মাস্ট বি। এছাড়াও আপনাকে টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে 20 এবং ইংরেজিতে 20। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 1 থেকে 5 নাম্বার পদে এই সকল জেলা ব্যতীত আপনারা আবেদন করতে পারবেন। প্রথমে যেটি জেলা সেটি হচ্ছে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, বগুড়া, লালমনিরহাট, খুলনা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, ভোলা এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে সকল প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও সকল জেলা থেকে এতিম এবং শারীরিকভাবে প্রতিবন্ধিতা কিন্তু সকল জেলা থেকে সকল পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে 6 নাম্বার এবং সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে অফিস সহায়ক। এখানে গ্রেড হচ্ছে 20 গ্রেডের, পদসংখ্যা হচ্ছে 24টি। এখানে আপনি
এইচএসসি এসএসসি পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। জেলাগুলোর মধ্যে হচ্ছে মানিকগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, পাবনা, নাটোর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, বরিশাল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। মূলত এই সকল জেলার বাদে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। এই ছিল মূলত পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, পদসংখ্যা ইত্যাদি। এখন যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আবেদন ফর্ম এবং পরীক্ষার যে নীতিমালা, এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে। আমরা যদি ডিরেকশনে প্রথমে দেখি, এখানে যে আপনার বয়স সীমা দেওয়া আছে, এখানে আপনাকে 30 এপ্রিল 2024 সালের মধ্যে আপনাদের সাধারণ প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছর, এবং যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান বা শারীরিকভাবে প্রতিবন্ধী তার জন্য হচ্ছে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে হবে। এছাড়াও 4 এবং 5 নম্বর পদে অর্থাৎ আপনাদের লিপি কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যারা আবেদন করবেন, তাদের যারা বিভাগীয় প্রার্থী তারা কিন্তু 40 বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে লিখিত পরীক্ষার সময় কোনো টিএডিএ দেওয়া হবে না বা কোনো টাকা পয়সা আপনাকে দেওয়া হবে না। এবং এরপর নিচে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে, এখানে বিস্তারিত দেওয়া আছে 9 নম্বরে। আপনারা যারা ব্যবহারিক পরীক্ষা আপনারা যারা মৌখিক পরীক্ষা দেবেন তারা অবশ্যই এটা ভালোভাবে পড়ে নেবেন, এবং এই সকল কাগজপত্র দিয়ে আপনাকে কিন্তু মৌখিক পরীক্ষার সময় নিয়ে যেতে হবে, এবং আপনাকে অবশ্যই সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে যদি আপনার কোনো কিছু তথ্য ভুল থাকে বা আপনার যে মিথ্যা তথ্য থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হয়ে যাবে। এবং অবশ্যই আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এবং আপনার সকল কিছু ইনফরমেশন অবশ্যই আপনাকে সঠিক দিতে হবে, এবং আপনার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কর্তৃপক্ষ আপনাদের আবেদন বাতিল করে দেবে। এরপরে দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি। আপনাকে মূলত এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা এখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি যে আবেদনে যেতে পারবেন। এরপর নিচে দেখতে পাচ্ছি এখানে আবেদনের সময়সীমা দেওয়া আছে। এখানে আবেদন শুরু হয়েছে 6/5/2024 সালের বিকেল 9টার পর থেকে এখানে আবেদন শুরু হয়েছে, এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের 18/5/2024 সালের বা 18 মে 2024 সালের বিকেল 5টা পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনাকে মূলত যে টাকাটা সেটা আপনাকে পেমেন্ট করতে হবে, এবং অবশ্যই আপনাকে টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এবং পেমেন্ট কীভাবে করবেন এখানে এক্সাম্পল দিয়ে রেখেছি, আমি ভিডিও শেষে আপনাদের বলে দেব। এবং যদি আমরা উপরে দেখি আরেকটু এখানে দেওয়া আছে, এখানে আপনাকে ছবি এবং সিগনেচার আপনাকে সাইজ করতে হবে। এই ছবি এবং সিগনেচারের জন্য আমি আলাদা একটা ভিডিও দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে, দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার সাইজ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি দেখে নিতে পারবেন কীভাবে খুব সহজে অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার সাইজ করতে পারবেন এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এরপরে যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে 1 থেকে 5 নম্বর পদের জন্য আপনাকে 223 টাকা এবং 6 নম্বর পদের জন্য আপনাকে 112 টাকা, যেটি হচ্ছে অফেরতযোগ্য, সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এই মেসেজের মাধ্যমে আপনাকে সেই ভুলটা আপনারা জানাতে পারেন ও কর্তৃপক্ষের কাছে। এরপরে নিচে যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে সেরকম কিছু ইম্পর্টেন্ট জিনিস নাই। এছাড়াও যদি আপনারা বিস্তারিত পড়তে চান তারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন। এখানে ক্লিক করে যে এই যে আপনার এই সার্কুলার সেটা ডাউনলোড করতে পারবেন, আপনি সেখান থেকে ডিরেক্ট দেখে নিতে পারবেন। সো এই ছিল মূলত ইটেক্স ম্যানেজমেন্ট ইউনিটের নিয়োগ বিজ্ঞপ্তি। এখন না দেখাবো কীভাবে আপনি এতে আবেদন করবেন। আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে etax.teletalk.com.bd, লেখার পরে সার্চ দেবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ডিরেক্ট ক্লিক করলে এই পেজে আপনি চলে আসবেন। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইটেক্স ম্যানেজমেন্ট ইউনিট ঢাকা। এখানে অ্যাপ্লিকেশন ডেট দেওয়া আছে, এরপরে আছে আপনাদের লাস্ট ডেট। এবং আমরা যেহেতু আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে এখানে টিক মার্ক দিবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার পোস্টের নাম বাংলায় এবং ইংরেজিতে শো করতেছে। সো দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটু আপনাকে ওয়েট করতে হবে। এরকম একটা পেজ আবারও আপনার সামনে ওপেন যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অল জবস প্রিমিয়াম মেম্বার। আপনি যদি মেম্বার হতে চান সেক্ষেত্রে আপনাকে আমার ভিডিওর ডিসক্রিপশন দেওয়া থাকা এটা লিখে দেখতে হবে
প্রিমিয়াম মেম্বার কীভাবে হওয়ার এর লিঙ্কটি ক্লিক করলে আপনি বুঝতে পারবেন প্রিমিয়াম মেম্বার কীভাবে কাজ করে এবং এটির সুবিধা এবং অসুবিধা সকল কিছু দেখতে পাবেন। যেহেতু আমি মেম্বার সেক্ষেত্রে আমি ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আমাকে যে একটা কোড দেওয়া হয়েছে সেই কোডটা আমি দিয়ে দিব এবং না হয়তো আপনি নো দিবেন। আমি যদি মেম্বার সেক্ষেত্রে ইয়েস দিলাম, দেওয়ার পরে আমি কোডটা দিব, কোডটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। দেখবেন এখন ম্যাজিকের মতো সকল কিছু ইনফরমেশন এখানে চলে আসবে। আমাকে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না, শুধু দুইটা জিনিস ব্যতীত এখানে সকল কিছু ফিল আপ করা থাকবে। সো আপনাদের এখানে প্রিমিয়াম মেম্বার হলে সময়ও বাঁচবে, আপনাদের অনেক কিছু এখানে সেভও হবে। এখানে দেখতে পাচ্ছেন সকল কিছু ইনফরমেশান এখানে চলে আসলো আমার। এখানে আমাকে নতুন কিছু কোনো কিছু ফিল আপ করতে হবে না। আপনি এই মেম্বারশিপে যেভাবে ফিল আপ করবেন সেমভাবে আপনি এখানে দেখতে পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার সকল কিছু চলে আসছে এখানে। আর যারা প্রিমিয়াম মেম্বার না সেক্ষেত্রে আপনাকে সকল কিছু ইনফরমেশন ফিল আপ করতে প্রথমে আপনাকে নাম, পরে বাংলা ইংরেজিতে বাবার নাম মায়ের নাম সেমভাবে লিখবেন। লেখার পরে আপনাকে জন্ম তারিখ, তারপর জাতীয়তা, পরে ধর্ম, জেন্ডার, এরপরে আপনাকে ন্যাশনাল আইডি নাম্বার বা জন্ম নিবন্ধন নাম্বার দুটো একটা দিলে হয়। এভাবে আপনি সকল কিছু ফিল আপ করবেন। এবং এখানে আরেকটু নিচে গেলে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বৈবাহিক অবস্থা দেখাবে এবং এখানে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে। দুটা ফোন নাম্বার অবশ্যই সচল ফোন নাম্বার দেবেন এবং ফোন নাম্বারটা দেওয়ার সময় অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন যে সকল কিছু ঠিক আছে কিনা। এরপর আপনাকে মেইল নাম্বার দিতে হবে। এরপরে যারা কোটাধারী তারা আপনার এখানে কোটা দিবেন, যে কোটার আপনার আছে সেটা দেবেন, নাহলে নো দিয়ে রাখবেন। এছাড়াও দেওয়া আছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস। আপনি যদি যে পদে আবেদন করতেছেন সেই পদে যদি সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি দিবেন, নাহলে আপনি নো দিবেন। এভাবে কিন্তু আপনাকে এই যে ফর্মটা ফিল আপ করতে হবে। এর একটু নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি ঠিকানা বার। এই ঠিকানা বারটা আপনাকে ফিল আপ করতে হবে। সেই প্রথমে কেয়ার অফে আপনার বাবার নাম, মায়ের নাম বা বড় ভাইয়ের নাম দিতে পারেন। এরপরে আপনাকে দেখা যাচ্ছে ভিলেজ, রোড বা হাউস, ফ্ল্যাট। আপনার এখানে গ্রামের নাম লিখবেন, আপনার যদি হাউস নাম্বার থাকে সেটাও দিবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট, তারপর উপজেলা, তারপর হচ্ছে পোস্ট অফিস এবং পোস্টাল কোড, এবং দুই অ্যাড্রেস সেম হয়ে থাকলে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এডুকেশন বার ফিল আপ করতে হবে। আপনি যেই পদে আবেদন করতেছেন সেই পদের আমি যদি একটু প্রথমে দেখাই, আপনি যেই মনে করেন আপনি এই যে কম্পিউটার অপারেটর পদে আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনার্স পর্যন্ত আপনাকে এখানে ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে এখানে সকল কিছু আপনাকে ফিল আপ করতে হবে। আপনাকে এসএসসি এবং এইচএসসি, এরপরে মাস্টার্স, অনার্স বা মাস্টার্স ফিল আপ করতে হবে। আপনি যদি এইচএসসির পদে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যদি এইচএসসি এই মাস্টার্স থেকে থাকে বা অনার্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেটাও দিতে পারেন। আপনাকে এখানে টিক মার্ক দিতে দেয়। আপনাদের একটু নিচে গেলে দেখাই, এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনার যদি মাস্টার থেকে থাকে বা অনার্স থেকে থাকে, যে আপনি যদি এইচএসসি পাস করে থাকেন এরপর যদি আপনার এইচএসসি থেকে থাকে সেটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে আপনি আপনার এখানে ফিল আপ করে দেবেন। আর না থাকলে তার দরকার নয়। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত যে আপনার জব এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে টিকমার্ক দিবেন এবং টিকমার্ক দিয়ে আপনার জব এক্সপিরিয়েন্সের ডিটেলস এখানে লিখবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপরে যে দেখতে পাচ্ছেন আদার্স কোয়ালিফিকেশন, আপনারা যারা কম্পিউটার বা ডাটা এন্ট্রি বা আপনার প্রধান অফিস সহায়ক ও উচ্চমান সহকারীতে আবেদন করবেন, এই সকল যে আবেদন, সেই আবেদনে মূলত এই যে আদার্স কোয়ালিফিকেশন পড়ে থাকে। এই আদার্স কোয়ালিফিকেশন মূলত এই যে অভিজ্ঞতা বা এই আপনাদের শিক্ষাগত যোগ্যতার নিচে যে সকল যোগ্যতা দেওয়া থাকে সেই সকল যোগ্যতার ভিত্তিতে মূলত এখানে আপনাদের কোয়ালিফিকেশন দেওয়া থাকে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে আপনি যে কম্পিউটার সেটা পারেন কিনা এবং আপনার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, ওয়ার্ড প্রসেসিং, মেইলিং, ফ্যাক্সিং ইত্যাদি পারেন কিনা অবশ্যই ইয়েস দিবেন। তারপরে আপনার শার্টলিপির, আপনি যেহেতু শার্টলিপিতে আবেদন করছেন সেহেতু এখানে দেখতে পাচ্ছেন শার্টলিপির যে টাইপিং স্পিডটা আপনার 45 এবং 70 আছে কিনা অবশ্যই আপনি ইয়েস দিবেন। এছাড়াও আপনার যে জেনারেল টাইপিং স্পিড সেটা আপনার বাংলায় 25 এবং ইংরেজিতে 30 আছে কিনা অবশ্যই আপনি ইয়েস দিবেন। এই সকল প্রশ্ন আপনাকে অবশ্যই ইয়েস দিতে হবে। ইয়েস দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড। এই ক্যাপচার কোড আপনি সেমভাবে ফিল আপ করে দেবেন। সেমভাবে ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে টিক মার্ক, এখানে টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দেওয়ার পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। আপনাদের সুবিধার্থে বলতেছি সাবমিট করার আগে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন যে সকল কিছু ইনফরমেশন ঠিক আছে কিনা। সকল কিছু ইনফরমেশন ঠিক থাকলে কিন্তু আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন রিভিউ, এটা আপনি দেখতে পাবেন। অবশ্যই আপনি আবারও ভালোভাবে চেক করে নেবেন যে সকল কিছু ঠিক আছে না। সকল কিছু ঠিক থাকলেই যদি নিচে দেখতে পাচ্ছেন সেখানে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করলেই আপনার যে ফাইলে ছবি আছে সেখান থেকে আপনি অ্যাড করে দেবেন। সেমভাবে সিগনেচার অ্যাড করে দেবেন। সিগনেচার অ্যাড করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন আর ডিক্লার দ্যাট, এখানে টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করতে হবে। এই দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হচ্ছে মূলত আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। এটা আপনি অবশ্যই ডাউনলোড করে বা সংরক্ষণ করে রাখবেন।
নিচে দেখবেন যে ডাউনলোড অপশন, এটা আপনি ডাউনলোড করে রাখবেন এবং ডাউনলোড করার পরে আবারও আপনি ভালোভাবে সুস্থ মস্তিষ্কে দেখে নেবেন যে সকল কিছু ইনফরমেশন ঠিক আছে কিনা। সকল কিছু ইনফরমেশন ঠিক থাকলে এবার আপনি পেমেন্টটা করবেন। এখন বলি আপনি কীভাবে পেমেন্টটা করবেন। পেমেন্ট করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে একটা টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে ETAX, বড় হাতে লিখতে হবে সবগুলাই। এরপরে উপরে দেখতে পাচ্ছেন যে ইউজার আইডি, এই ইউজার আইডি সেমভাবে তুলে দেবেন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন এক্সাম্পল, এই এক্সাম্পল অনুযায়ী আপনাকে তুলতে হবে। আপনাদের সুবিধার্থে এখানে এক্সাম্পল দিয়ে রেখেছে, আপনারা সেই এক্সাম্পল হুবহু তুলে দিবেন। সেক্ষেত্রে আপনাকে আর অন্য কিছু ভাবতে হবে না। এই তুলে দেওয়ার পরে আপনি 16000 নামে SMS-টা পাঠিয়ে দিবেন। SMS পাঠানো হয়ে গেলে ফিরতি SMS আপনাকে দেওয়া হবে। সেই SMS আপনাকে আপনার নাম, পোস্টের নাম দেখাবে এবং আপনাকে একটা 8 সংখ্যার পিন নাম্বার দেওয়া হবে। সেই পিন নাম্বার আপনি কপি বা ফরওয়ার্ড করে রাখবেন। কপি বা লিখে রাখার পরে আপনাকে আবারও মেসেজ অপশানে টাইপ করতে হবে TAX, তারপর ETAX লেখার পরে YES দেবেন বড় হাতে দেওয়ার পরে আপনাকে এই যে কোড নাম্বার দেওয়া হয়েছিল 8 সংখ্যা, সেই কোড নাম্বার দিবেন। দেওয়ার পরে 16000 নাম্বারে SMS-টা পাঠিয়ে দেবেন। SMS পাঠানো হয়ে গেলে আপনার ফোনে, যে ফোন দিয়ে মেসেজ পাঠিয়েছেন সেই ফোনে একটা ইউজার পাসওয়ার্ড যাবে এবং সেই সেম ইউজার পাসওয়ার্ড এবং আপনার নাম, পোস্টের নাম সহ এই যে দেখতে পাচ্ছেন নিচে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারেও কিন্তু একটা আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং অবশ্যই সেটা আপনি সংরক্ষণ করে রাখবেন। দরকার হলে অন্য জায়গায় আপনি লিখে রাখবেন। এবং মাঝে মাঝে হয় কি, অনেক সময় আপনাদের দুর্ভাগ্যজনকভাবে আপনাদের ফোন বা সমস্যা হয় বা নষ্ট হয়ে যায় বা আপনাদের চুরি হয়ে যায়। সেক্ষেত্রে আপনার কিন্তু এই যে ইউজার আইডি পেতে অনেক প্রবলেম হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা সংরক্ষণ করে রাখতে হবে, ইউজার পাসওয়ার্ড। এবং আপনাকে মেসেজ, আপনাদের অ্যাডমিট কার্ড তোলার, অ্যাডমিট কার্ড পরীক্ষা হওয়ার 7 দিন আগে আপনাকে বা 10 দিন আগে আপনাকে অ্যাডমিট কার্ড তোলার জন্য বলা হবে এবং সেই অ্যাডমিট কার্ড আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে তুলতে পারবেন। সো এই ছিল মূলত এটার যে পেমেন্ট সিস্টেম সেটা। এখন আপনাদের দেখাবো এই যে প্রশ্ন নিয়ে গবেষণা, কী ধরনের প্রশ্ন এখানে হয়ে থাকে মূলত। আপনাদের যদি একটু প্রশ্নটা দেখাই, এটি হচ্ছে আমাদের বিগত সালের একটি প্রশ্ন আপনাদের সামনে একটু ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন সেই বিগত সালের কর কমিশনারের কার্যালয় এর নিয়োগ, এটা হচ্ছে প্রশ্ন। এখানে হচ্ছে উচ্চমান সহকারীতে তারা 1 ঘন্টা 30 মিনিটে পরীক্ষা হয়েছিল এবং পরিমাণ ছিল 30। এভাবে মূলত তারা কোশ্চেন করে থাকে। বেশিরভাগ কোশ্চেন আপনাদের 13 থেকে 20তম গ্রেডের আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মূলত 4 ক্যাটাগরিতে এখানে পরীক্ষা হয়। প্রথম হচ্ছে বাংলা, দেন হচ্ছে ইংরেজি, পরে সাধারণ জ্ঞান, ম্যাথ। এই 4 ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথমে আপনাদের কোনো রচনা বা আপনার দরখাস্ত, বাগধারা এই সকল কিছু পড়ে থাকে। এরপরে নিচে যদি দ্বিতীয় যে স্টেপ, সেটিতে হচ্ছে আপনাকে রাইট ফর্ম অফ দ্য ভার্বস, আর্টিকেল, নেরেশন, প্রিপোজিশন, তারপর হচ্ছে আপনার ভয়েস চেঞ্জ এবং ট্রান্সলেশন ইত্যাদি পড়ে থাকে। এরপরে তৃতীয় যে ধাপ, সেটি হচ্ছে আপনাকে যে ম্যাথ সেট আপ হয়, সেটা হচ্ছে বেশিরভাগই আপনাদের পাটিগণিত এবং বীজগণিত থেকে প্রশ্ন করা হয়। মাঝে মধ্যেই আপনাদের জ্যামিতি পড়তে পারে, কিন্তু বেশিরভাগ আমি দেখেছি সকল প্রশ্নতে বেশিরভাগই পাটিগণিত এবং বীজগণিত করে থাকে। এরপরে যে দেখতে পাচ্ছেন যে আপনাকে মূলত সাধারণ জ্ঞানে কিছু প্রশ্ন থেকে থাকে। এখানে এক কথায় উত্তর আপনার লিখতে হয়। এখানে কিছু পূর্ণরূপ পড়ে থাকে। আমরা যারা ডাটা এন্ট্রি বা আপনাদের কম্পিউটার পোস্টে আবেদন করবেন, সেক্ষেত্রে আপনাকে যে কম্পিউটার যে আনুষঙ্গিক কিছু বিষয় সেগুলো এখানে পড়ে থাকে বা এক কথা উত্তীর্ণ হয় বা সো এখানে পূর্ণরূপ লিখতে বলতে পারে। এভাবে মূলত এক সময়কে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লিখিত পরীক্ষা এ ধরনের প্রশ্ন হয়। এবং আপনারা যারা এর প্রিপারেশন নেবেন, অবশ্যই আপনার রিসেন্ট যে জব সলিউশন সেটা পড়বেন এবং বিগত সালের যে বিসিএসের যে কোশ্চেনগুলো অবশ্যই আপনারা পড়বেন, সেগুলো থেকে ইনশাআল্লাহ আপনারা 40 থেকে 60% কমন পেয়ে যাবেন এবং সেখান থেকে মূলত অনেক কিছু কমন পড়ে এবং এভাবে মূলত আপনাকে এই যে পড়তে হবে। সো এই ছিল মূলত প্রশ্নের কিছু ধারা। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।